নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যে পোস্টটা দিয়েছি সেখানে অনেক মন্তব্য এসছে যে আমার কোনো কথাই মেলে না, আমি কেবল আপনাদের গুলবাজি দিয়ে যাই। আমি না কয়েকটা আপনাদের মনে করে দিচ্ছি ঘটনা, তাতে আপনাদের স্মরণ হতে পারে। আপনার মানুষের ভুলো মন তো, ওই কারণে বলে রোজ পড়াশুনো করো, কিন্তু ভিডিও তো রোজ দেখা সম্ভব নয়। আমি যখন বলছি আর যখন ঘটনাটা ঘটছে তখন আপনাদের মাথা থেকে ইরেজ হয়ে যাচ্ছে, আপনারা তখন আর রিলেট করতে পারছেন না। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছিলেন তখন আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠক ডেকে তাদের লিখিত সম্মতি আদায় করে শেখ হাসিনাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। হলো তাই। প্রথমে বটবাহিনী লিখলো সব বাজে কথা বাজে কথা বাজে কথা, সব বললো ঢপ 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 ঢপ, উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন। তারপরে দেখা গেল যে সত্যি শেখ হাসিনাকে সর্বদলের মিলিত সম্মতিতে তাকে রাখা হয়েছে। এরপর হলো ট্রাভেল ডকুমেন্ট। আমি যখন বললাম ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলো, সবাই তখন আবার লিখতে শুরু করে দিলেন, না 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 ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হচ্ছে না, উনি সব বাজে কথা বলছেন। আলটিমেটলি আপনাদের খবরের কাগজেও বেরোলো যে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই গঙ্গা পানি চুক্তি হবে না। আমি ভুল করে তিস্তা লিখেছি, বলে ফেলেছি তিস্তাটা আলাদা। বলেছিলাম হবে না, আলটিমেটলি হচ্ছে না। আমি বলেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, আপনারা বলেছিলেন কোনোদিনই ভারতবর্ষের ক্ষমতা নেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার। আমি বলেছিলাম দেখে নেবেন। আমি এটাও বলেছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। আপনারা লিখেছিলেন ভারতের কোনদিন সাহস হবে না পাকিস্তানকে আঘাত করার। সেই পাকিস্তানকে মেরে কিন্তু 8 মে শুইয়ে দিল। আমি আবার বলছি, আবার নতুন করে জিও পলিটিক্স যা হচ্ছে তাতে কি কি হতে পারে, কখন কি হবে আমি সেটা বলেছি। এবার এটাও মিলিয়ে নেবেন। মানে আমি যেগুলো বলেছি আপনাদের স্মরণ করিয়ে দিলাম, দেখুন আপনাদের সেই কথাগুলো আমার মিলেছে কিনা। এখন যে কথাটা আমি বলছি সেটাও আপনাদের মিলবে। এই যে আপনাদের দেশ জোড়া এখন ভারত বিরোধী জিগির একটা উঠেছে না, এই জিগিরে আমাদের দেশের মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। তারা এমএলএ কে বলছে, এমএলএ এমপি কে বলছে, এমপি লোকসভায় বলছে, লোকসভা থেকে রাজ্যসভা আলোচনা হচ্ছে, এই সমস্ত কিন্তু হচ্ছে। যখন এই চাপটা যখন ধীরে ধীরে বাড়লো, এবং আপনারা জানেন যে এপ্রিল মে মাসে আমাদের বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে, এরপরে তামিলনাড়ু আছে, তারপরে আপনার মণিপুর না মিজোরাম সেখানে একটা আছে, খুব আমি শিওর না, ওখানে কোনো একটা রাজ্যে আছে। ফলে এই বাংলাদেশের সঙ্গে এই রাজ্যগুলোর সম্পর্ক কিন্তু একদম আত্মার সঙ্গে জুড়ে রয়েছে। কেউ বিজেপি রাজনীতি করে, তার ভোট দরকার, সরকারে টিকে থাকতে গেলে ভোট দরকার। ফলে ভোট যদি পেতে হয় তাহলে জনগণের কথা শুনেই চলতে হবে। এবার রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে, খাবার দেওয়া বন্ধ করুন, খাবার দেওয়া বন্ধ করুন। একবার আমি লিখেছিলাম যে আমি বলবো, তাতে এত কুমন্তব্য এসেছিল, তা আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আমি বলবো না, থাক আপনারা খেয়ে বললেন না খেয়ে বললেন, তাতে আমার কি যায় আসে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তাতে না বলে উপায় নেই। সেটা হচ্ছে লিখিত সম্মতি আসতে শুরু করে দিয়েছে সব দলগুলো। একমাত্র বাকি আছে দক্ষিণের দলগুলো, সাউথ ইন্ডিয়ার যে দলগুলো আছে, তাদের এই বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো রকম আইডিয়াও নেই, তারা কিছু জানেও না, তারা কানও দেয় না। ইদানিং যখন সব নেতারা গিয়ে ওখানে বলছেন, তখন তারা একটু নড়ে চড়ে বসেছেন যে ভারতবর্ষের ওপরে যদি এরকম একটা আঘাত হয় তাহলে তো আমাদের ওপরই আঘাত। সেই সাউথ ইন্ডিয়ার দলগুলোর বোধহয় গোটা 20-25 দল আছে,
ছোট বড় মিলিয়ে তাদের কাছ থেকে এখনো সম্মতি পত্রটা পাওয়া যায়নি। ভারত করে কেন? ভারত এই কারণে করে, ভারতে যে বিরোধী শক্তি আছে না, এই বিরোধী শক্তি যারা আছে তারা মানে নিজের জায়গায় মানে কখনো এক জায়গায় থাকে না, একমত থাকে না। আজকে যারা এই বিরোধিতা করছে, যখন বাংলাদেশে যখন চূড়ান্ত মানে খাদ্য সংকট দেখা দেবে, একেবারে মানে না খেয়ে মানুষ মরার মতো অবস্থা হয়ে যাবে, তখন এরাই তখন ত্রাহি চিৎকার করতে শুরু করে দেবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৃশংস ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একেবারে কার্টুন ফার্টুন একে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দেবে। নরেন্দ্র মোদী ওই জন্য ঠিক করেছেন যে এবার আমি শেখ হাসিনার বেলায় এরকম আমি করেছিলাম, পরে যাতে ট্যাপও না করতে পারে, আমি এবারে লিখিত সম্মতি আদায় করে নেব। উনি তাই বলেছেন সব দলকে লিখিত সম্মতি দিতে হবে। লিখিত সম্মতি সব দল দিয়ে দিলে পরে আমি খাদ্যশস্য বয়কট বন্ধ করে দিলাম, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। এইবারে কোনো দল কিন্তু যেহেতু লিখিত দিয়ে দিয়েছে, তারা আর পার্লামেন্টে এসে ঝড় তুলতে পারবে না। এটাই হচ্ছে মোদিজির খেলা। আমি কালকে একটা চ্যানেলে বলেছিলাম, মোদিজিকে যারা বুঝতে পারেন না, মনে করেন ভীতু কাপুরুষ, তারা মোদিজির কূটনীতিটাই বুঝতে পারেন না। মোদিজি হলেন জেফ্রি বয়কট কিংবা আমাদের সুনীল গাভাস্কারের মতো ঠুকে ঠুকে খেলার প্লেয়ার। ধীরে 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 দেখুন না, আপনার এই বলেছিলাম ওই চুক্তি হবে না, ওই আমাদের যে বাণিজ্য চুক্তি হবে না, মনে পড়ে? কবে থেকে বলে যাচ্ছি বাণিজ্য চুক্তি হবে না, আলটিমেটলি এখনো কিন্তু হয়নি। ভারত এখনো ডিলে করে যাচ্ছে, আরো ডিলে করাবে, আরো ডিলে করাবে। আমি বলেছিলাম এই সরকার হবে না, এই সরকারের ভোটও হবে না, এই সরকার থাকবেও না, ভোট আপনাদের হবে না। আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি ভোট হবে না, এখনো বলে যাচ্ছি ভোট হবে না। ভোট হলে পরে তখন আপনি আমাকে গালাগালি দিয়েন। ফলে এখন দেখুন আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু সব কটাই সত্য হয়েছে। এখন এই যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে কি হচ্ছে, আমাদের এত ভারত বিরোধিতা করা হয় পদে পদে। এই মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নেই, সে কিন্তু বিসিসিআই এর, যদিও বিসিসিআই এর উচিত হয়নি এটা, আগে থেকেই বিসিসিআই এর বলে দেওয়া হয়েছিল এবারে আমরা বাংলাদেশকে নেবো না, তাহলে মুস্তাফিজুর আসতেন না, তিনি সম্মানিত হলেন। এটা আমাদের বিসিসিআই এর দোষ, এটা কিন্তু আমি স্বীকার করি, মানে যেটা স্বীকার করার সেটা স্বীকার করি আমি। কিন্তু তাই যদি হয় তাহলে সাকিবকে আপনারা মানে কেন দেশদ্রোহী আখ্যা দিয়ে সাকিবকে তার পাশে দাঁড়াচ্ছেন না? দেশদ্রোহী আখ্যা দিয়ে তার বেলাতে কিছু বলছেন না তো, তখন আপনাদের গায়ে লাগে না, সাকিবের বেলা আপনাদের গায়ে লাগে না। অথচ সাকিব হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশকে চিনিয়েছেন, বিশ্বের মাঠে কিন্তু সাকিব প্রথম চিনিয়েছেন। তারপরে কিন্তু যত এসছে মুস্তাফিজুর রহমান, তারপর আরো যারা এসছে, আপনার প্রাক্তন ক্যাপ্টেন ছিল যিনি পরে এমপি হলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি, এনারা সমস্ত পাত প্রদীপের আলোয় আসেন। এর দিকে আপনারা ভারত বিরোধিতা করছেন, ওই দিয়ে চালও নেবেন, আবার তেলও নিচ্ছেন। একজন খুব মজা করে ভালো লিখেছে, মুস্তাফিজুর রহমানকে বার করে দেওয়ার প্রতিবাদে ভারত থেকে বাংলাদেশ 1,80,000 লিটার তেল কিনল প্রতিবাদে। খুব বুদ্ধিমানের মতো খুব সুন্দর করে লিখেছে, আমি গুছিয়ে বলতে পারলাম না, ব্যাপারটা এরকমই উনি যেটা লিখেছেন। তো এই যে জিনিসগুলো এখন হচ্ছে না, এই যে ভারত বিরোধিতাও করবেন অথচ ভারতের মালও খাবেন, এটাই ভারতবর্ষের মানুষ সহ্য করতে পারছেন না। মানে এদের খেয়ে 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 না অনেক চর্বি জমে গেছে, এখন এদের চর্বি একটু কমানো দরকার, তাই এদের চর্বিটা এখন কমানো হচ্ছে। এইবার দেখুন আর একটা, যেটা আমি যেটা বলেছিলাম যে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হবে, এটা লাস্টে বলছি এই কারণে যে এটা আজকে আমাদের কাগজে বেরিয়েছে, এই দেখে দিন।
পড়তে পারছেন? এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়ার পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে সিদ্ধান্ত নিল ঢাকা। আপনারা এটা করে দিয়েছেন, বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে পথটা। তাহলে এগিয়ে আছে কি আপনারা বলুন? এই যে ভারত বাংলাদেশ সম্পর্ককে অবনতির জায়গায় নিয়ে যাচ্ছে কে? ভারত কিন্তু এখনো পর্যন্ত টুকটাক ভিসা দিয়ে যাচ্ছে, খুব অসুস্থ মানুষকে কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে ভারতবর্ষ। তারপরে আপনাদের দেশ থেকে যে সমস্ত মানে কর্মকাণ্ড হচ্ছে, তারপরে আপনারা কি মনে করেন ভারতীয়রা আপনাদের পাশে থাকবে? এখন যারা ট্রিটমেন্ট করতে আসছেন না এখানে, তারাও কিছুটা বিপদে পড়ছেন। আমার এলাকাতে আমি নিজে দেখেছি, আমি নিজে তাদেরকে গিয়ে আমি রক্ষাকর্তা হয়ে আমি দাঁড়িয়েছিলাম। এত হেনস্থার শিকার হচ্ছিলেন। এখানে কেউ ঘর ভাড়া দেবে না, ঘর এমনি পড়ে রয়েছে, পড়ে থাক। এখানে যে ভাড়া নেয় তো ঘর ভাড়া দেবে না, থাকবেন কোথায় শীতের রাতে? এটা পরশু দিনের ঘটনা, আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের। সুতরাং এখানে এসে কিন্তু আপনারা খুব একটা শান্তিতে থাকবেন না। ভারতের সঙ্গে শত্রুতা করে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যার উপরে আপনারা নির্ভর করছেন, তার সঙ্গে শত্রুতা করে আপনারা কদিন টিকতে পারবেন? এই যে খাদ্যপণ্য এই যে বন্ধ হওয়ার সিদ্ধান্ত, তেল ফেল বন্ধ হওয়ার সিদ্ধান্ত, যন্ত্রপাতি মানে আপনার গাড়ির যন্ত্রপাতি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনার বর্ডার গুলোকে পুরো সিল করে দেবে। সিল করে দিলে কি হবে? এবার আপনাদের গাড়িগুলোও চলবে না, অকেজো হয়ে যাবে। আপনার তেল পাবেন না, আপনি খাবার পাবেন না, আপনি মানে 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 একটা দ্বীপের মধ্যে আপনারা বন্দী হয়ে যাবেন। আপনারা সেটাই চাইছেন। আপনারা বলছেন ফেলো করি মাখো তেল, তেল মাখুন। আপনারা যত খুশি পাকিস্তান থেকে, দুবাই থেকে ভারতীয় চাল কিন্তু পাকিস্তান নিয়ে যাচ্ছে, দিয়ে আবার পাকিস্তান থেকে আবার বাংলাদেশে আসছে, ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা। মানে যেমন পাকিস্তান তেমন হচ্ছেন আপনারা। মানে ভারতের মালটা 80 কিলোমিটার পেরোলে ঘরে ঢুকে যেত, সেটা যাচ্ছে প্রথম দুবাই, আর দুবাই থেকে যাচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আসছে এখানে। মালয়েশিয়াও তাই, স্টেট অফ ব্রুনেও তাই। যেখানেই আপনি যাবেন সেটা হচ্ছে ভারতীয় মাল। ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি চলতেন, তাহলে পরে আপনাদের এত দুর্দশা হতো না। আর হ্যাপি দিওয়ালির কথা বলছেন, আমি যেভাবে বলেছি হ্যাপি দিওয়ালি হবেই, এবং হবে মানে হবে। আমি এটা পাকিস্তানের বেলা বলেছি, বাংলাদেশের ব্যাপারে বলছি। এবার হ্যাপি দিওয়ালির দিকে ধীরে ধীরে যাচ্ছে। আগে খাদ্যপণ্যটা বন্ধ যেদিন হবে, আমি বলেছিলাম অনেক আগে, যেদিনকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ হবে, আপনাদের বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘের ঘনঘটা গড়াবে। সেটা এখন এসে দাঁড়িয়েছে। ভারতের আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তলে তলে তাহলে এই খেলা খেলছে। তিনি কিন্তু আগে দুইবার দুই রকম বক্তব্য দিয়েছেন, যে ভারতের কিন্তু মানে 7 সিস্টার্স নিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা উঠছিল, তখন কিন্তু তিনি একবার বক্তব্য দিয়েছিলেন যে 7 সিস্টার্স নিয়ে কথা বলো মনু, বাংলাদেশ মানে ভারত কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। পরে আবার মানে একটা কথা বলছিলেন যে আসাম কি ভারতের অংশ, বাংলাদেশের অংশ হতে যাচ্ছে, এরকম একটা কথা বলেছেন। পরে আবার তিনি আর একটা কথা বলেছিলেন যে আসাম মানে মানে 7 সিস্টার্স অর্থাৎ যে চিকেন নেকের দিকে নজর দিলে বাংলাদেশের দুইটা যে নেক আছে ওই দুটা কেটে দেবে। একটা রংপুর, একটা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল আছে ওই অঞ্চলের কথা তিনি বলেছিলেন। এই অঞ্চলে এই কথাগুলো হচ্ছে যে কথাটি এখন বলবো আপনাদেরকে, সেটি আরও গুরুত্বপূর্ণ। এই আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমদেরকে
অবৈধভাবে সেখানে স্থাপনা গড়ে তুলেছিল। প্রায় আপনার 1,45,000 একর, মানে 1,45,000 একর, 1,000 একর মেবি, এই জায়গা তারা দখল করে নিছে। যে জীব বৈচিত্র্যতার জন্য যে জঙ্গল বনভূমি, সেগুলো দখল করে সেখানে তারা বসবাস বা স্থাপনা গড়েছিল। সেটি দিনে আইনসঙ্গতভাবে একেবারে উচ্ছেদ করে দিয়েছেন, পুরোটা হয় নাই। সেখানে 1,700 একর জমি তিনি আইনসঙ্গতভাবে উদ্ধার করেছেন। পাশাপাশি তিনি, এটা যদি আমরা বিঘাতে হিসাব করি, তাহলে 5,250 একর জমি তিনি ওখান থেকে উদ্ধার করেছেন। পাশাপাশি সেখানে প্রায় 500 জনকে, অবৈধ বাংলাদেশিদেরকে নাকি আটক করেছে। তাদেরকে হয়তো বা বাংলাদেশের অঞ্চলেই আবার ফেরত পাঠিয়েছে, নাহলে ভারতে আটকে, আসাম অঞ্চলে আটকে রেখেছে। এবং এইটি আজকে অফিসিয়ালি মানে একদম স্বীকৃত উপায়ে, আইনসঙ্গত উপায়ে ঘোষণা করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ বাংলাদেশিরা, আমরা যে ভারত বিরোধিতা করছি, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি মনে করেন, সেই লড়াইয়ের বা বাংলাদেশ থেকে, যমুনা থেকে 7 সিস্টার্স নিয়ে যে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছি বা উস্কানিমূলক কাজ করছি, তারই একটা আউটকাম, তারই একটা রেজাল্ট, মানে এটাও হতে পারে যে তাদের উপর এই খড়গ নেমে এসেছে। যেহেতু তোমরা শত্রুতা করতে চাও, এবং আসাম এর মুখ্যমন্ত্রীর আগের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এই অবৈধ স্থাপনা বা এখানে যদি তাদেরকে গেড়ে বসতে দেওয়া হয়, তাহলে তারা যে হুমকি দিচ্ছে, সেই হুমকি অনুযায়ী তাদের কিছু শূন্য, মানে বাহিনীর সাথে যদি এরা আবার আন্দোলনে নেমে পড়ে, বা এরা যদি কোনো স্টেপ গ্রহণ করে, মানে ঘরের শত্রু বিভীষণ, না হলে তো মেঘনাথকে হত্যা করতে লক্ষণের আর ওখানে পৌঁছানোর কথা নয়। সুতরাং এরা যদি এখান থেকে কোনো, মানে আমাদের এগেনস্টে কোনো স্টেপ গ্রহণ করে, বা আমাদের বিপক্ষে কোনো ভূমিকা রাখে, বা তারা যদি আন্দোলনকারীদেরকে শেল্টার দেয়, বা জঙ্গি সন্ত্রাস যাদেরকে বলে তারা অভিহত করে, তাদেরকে যদি মানে শেল্টার দেয়, তাহলে এটা আসাম মুখ্যমন্ত্রী সরকার বা কেন্দ্রীয় সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য তারা হয়তোবা এই অবৈধ স্থাপনা দূর করে দিচ্ছে, সেখানে মানে পুনরায় দখল করে নিচ্ছে। আগে হয়তো বা সহানুভূতির জায়গা থেকে শেল্টার দিয়েছিল, এখন যেহেতু সম্পর্কটা মানে মধুরতার জায়গা, তিক্ততার স্থানে পৌঁছে গিয়েছে, সেজন্য বিষয়টি এরকমই আমার মনে হচ্ছে। দেখা যাক ঘটনা কি হয়। কিন্তু ভারত বিরোধিতা, চিকেন নেক নিয়ে কথাবার্তা বলা, 7 সিস্টার্স নিয়ে উস্কানি দেওয়া, এগুলোর ফলস্বরূপ বাংলাদেশের জনসংখ্যা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ নয়, বেড়েই চলেছে। যেমন পুশ ইন করে বেশ কিছু লোক ফেরত পাঠিয়েছে ভারতে। কিছুদিন আগেও দিল্লিতে আপনার অবৈধ অভিযান চালিয়ে 2,000-এর উপর বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করেছে, কাউকে মানে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রতিনিয়ত কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো সংখ্যায় পুশ ইন করা হচ্ছে। সব কিছু মেলায় আবার এর আগেও জানেন SIR, মানে ফলে পশ্চিমবঙ্গের ওই অঞ্চল থেকে, মানে সাতক্ষীরা থেকে শুরু করে এই অঞ্চলের প্রচুর লোকজন যারা অবৈধভাবে ভারতে বসবাস করতো, তারা সেখান থেকে চলে আসছে। সব কিছু মেলায় বিরোধিতার ফল খুব বেশি যে ভালো নয়, কারণ এরা বাংলাদেশে এসে, এমনিতে বাংলাদেশে বেকারত্ব সমস্যা মানে প্রচুর আকারে, মানে প্রচণ্ড আকারে বেড়ে যাচ্ছে। আর এরা এসে যদি আবার বসতে থাকে, তাহলে আমাদের দুঃখে শেয়াল, কুকুর, গাধা কেউই দিবে না। মানে আমরা মানে দুর্ভিক্ষ, মহামারী বা খারাপ একটা মানে পর্যায়ে চলে যাব, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।